মনে রাখবেন, আন্দোলনের মধ্যেই আমার জন্ম, আর আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে। আপনাদের ক্ষমতা থাকলে আমায় শুধু গায়ে টাচ করে দেখবেন, কারা করেছিল, ক্ষমতায় কে ছিল, জোরে বলুন কে ছিল। অনিতা দেওয়ানের ঘটনা, ডক্টর অনিতা দেওয়ান ডাক্তার ছিলেন, গণধর্ষণ হয়েছিল বানতলায়, কার আমলে ঘটেছিল, জোরে বলুন। বানতলা থেকে ধানতলা কার আমলে ঘটেছিল। কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে খুন করেছিল কার আমলে। সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে ধর্ষণ করে হত্যা করেছিল কার আমলে। নন্দীগ্রামে মেয়েদের উপর গণধর্ষণ হয়েছিল কার আমলে। নন্দীগ্রামে গুলি চলেছিল কার আমলে। রঘুনন্দন তিওয়ারি মারা গিয়েছিল গুলিতে কাদের আমলে। টিচার বিমলা দে, কুচবিহারের রবীন বিমান হায়দার, শান্তিপুরের গুলি চালনা, রাজারহাটের গুলি চালনা, সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে। বিজেপি বন্ধুরা, বিলকিস বানুদের পরিবারকে হত্যা করেছেন কারা? বিজেপি। উন্নাওতে ঘটনা ঘটিয়েছে কে? হাথরাসে ঘটনা ঘটিয়েছে কে? কাল মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে দলিত মহিলার উপর কে করেছে? উত্তরাখণ্ডের নার্সকে হত্যা করেছে, নদীর মাঠে ডেড বডি পেয়েছে দর্শন করে, কার রাজ্য? উড়িষ্যায় কার রাজ্য? কালকে বিহার হয়েছে কার রাজ্য? মণিপুর 1 মাস নেকেড প্যারেড করিয়েছে মেয়েদের এবং ধর্ষণ করেছেন, গণধর্ষণ করেছেন কাদের রাজত্বে? আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি, আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি। আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি, আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন এন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটাও রাজ্য পুলিশ ছিল না, টোটালটাই সেন্ট্রাল পুলিশ। জবাব দিন, জবাব দিন। নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়াল আপনাদেরকে স্বাগত। তাহলে আজকে ডোরিনা ক্রসিং এ কোন মমতা ব্যানার্জিকে দেখলেন? বিরোধী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর নাকি সাফাই গাইতে বসা মমতা ব্যানার্জি? কাকে দেখলে? কি উপলব্ধি হলো আপনাদের? মনে পড়ে যাচ্ছে 2011-র মমতা ব্যানার্জিকে, আর নাকি 2026-এর পরে কি হতে পারে সেই হিসেবে মমতা ব্যানার্জিকে? আমি তো বহুদিন পর মমতা ব্যানার্জিকে আবার এভাবে দেখলাম। সেই পুরনো দিনের চমক ঝলক কিছুটা দেখা গেল। বিরোধী হিসেবে তিনি যতটা সুন্দর ছিলেন সেই বিষয়টি আরো স্পষ্ট হলো। দারুণ বললেন তিনি, বানতলা থেকে ধানতলা, ধানতলা থেকে সিঙ্গুর, সিঙ্গুর থেকে কোচবিহার, সব তার বক্তব্যে উঠে এসেছে বামফ্রন্টের সময়কার যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষত নারী কেন্দ্রিক যে ঘটনাগুলো। তিনি ঠিকই বলেছেন, কিন্তু যেটা বলেননি ওই ঘটনাগুলো ঘটেছিল বলেই মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল সেটা আস্তে আস্তে জমতে জমতে যখন বিস্ফোরণ হলো তখনই 2011 সালে তিনি ক্ষমতায় এসেছিলেন। তাই পুরানা রেকর্ড বাজিয়ে খুব একটা লাভ আছে? তারা ভুল ছিল বলেই তো আপনাকে আনা হয়েছে। এবার তারপর তিনি বলেছেন হাথরাস, তিনি বলেছেন উন্নাও, তিনি বলেছেন কাশ্মীরের কাঠুয়া, তিনি বলেছেন গতকাল ঘটে যাওয়া ওড়িশা, তিনি বলেছেন উত্তরাখণ্ডের ঘটনা, একটার পর একটা ঘটনা, বিশেষত নারীকেন্দ্রিক। তার সাথে দিল্লিতে যন্তর মন্ত্রে যখন রেসলাররা ধর্নাতে বসেছিল ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে, সেটা নিয়েও তিনি সরব হয়েছেন, সেগুলো সঠিক বলেছেন। কিন্তু সব ঘটে গেছে বলেই তো এবার যখন ইলেকশনটা হলো, লোকসভা নির্বাচনটা হলো 2024-এ, তাদের 18 থেকে 12-তে নামিয়ে আনা হয়েছে। আর এটা আরো বড় বাস্তব, ওগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে 2024 মুখ্যমন্ত্রী আপনি, স্বাস্থ্যমন্ত্রী আপনি, পুলিশ মন্ত্রী আপনি, আর আপনার সময় আরজি করে এই নক্কারজনক ঘটনা ঘটে গেছে। তিনি অনেক কথাই বলেছেন, তিনি প্রথম দিন থেকে যেই কথাগুলো দাবি করে এসেছিলেন সেগুলোই বলেছেন।
তিনি বারবার বলেছেন দোষীর ফাঁসি হোক। তিনি জিরো টলারেন্স নীতি নিয়েছিলেন, সেটাই বলেছেন। তার মাথাতে এটা কোনোভাবেই ঢুকছে না যে একটি মেয়ে, মানে যেটা তিনি শুনেছেন বলেছেন, আবার এটাও বলেছেন যে ভুল হলেও হতে পারেন, কেউ ঠিক করে দিলে তিনি আনন্দিতই হবেন, খুশি হবেন। একটার সময় মেয়েটি খেলো, দুটোর সময় সে শুতে গেল, তারপর মাঝখানে এসে নার্স আরো একবার ওষুধের কথা তাকে জিজ্ঞেস করেছে, তারপর 9টা পর্যন্ত মেয়েটি ওখানে নেই, সে অন ডিউটি অবস্থায়, কেউ কেন খোঁজ নিতে গেল না। তার মানে এই জিনিসটা খুব স্পষ্ট হয়ে গেল তার কথাতে, সঞ্জয় ছাড়াও কেউ না কেউ থাকতে পারে। তার মানে প্রথমে তিনি যে বক্তব্যগুলো রেখেছেন যে এই ভাইরাল হওয়া অডিও ক্লিপগুলো, সেগুলো অনেক ইউটিউবার বানিয়েছে তাদের রোজগারের জন্য, সেই জায়গাটা থেকে একটা কথা তো প্রমাণিত, প্রত্যেকটা অডিওতে যেই কথাটা বলা হয়েছে বা সারবত্তায় এটা ছিল, কেবলমাত্র সঞ্জয় রায় নয়, সে বলির পাঠার সাথে আরো কেউ আছে, এটাও তার এই কথাতে প্রমাণিত হয়। তবে যেই জায়গাটা আমার ভালো লেগেছে তার, সেটা ওই কথাটার কোনো 19-20 হয়নি। যে তিনি শুক্রবার দিন যখন ঘটনাটি ঘটে, তিনি ঝাড়গ্রামে ছিলেন, আদিবাসী দিবস উপলক্ষে সেখানকার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তারপর ঘটনাটা যখন ঘটে, তিনি সিপির সাথে কথা বলেন, সিপি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। তারপর তার সাথে যোগাযোগ হয় এবং সারা রাত তিনি তদারকি করেছেন, পুলিশও কাজ করেছে। তারপর 3 দিন তিনি ওই বাড়িতে যায়নি, শনি রবি ওই বাড়িতে তিনি যায়নি। তার কারণ একটাই, সেটা হচ্ছে কিছু ক্রিয়াকর্ম ছিল। সোমবার দিন তিনি যান, পরিবারের সাথে দেখা করেন, পরিবারের সাথে কথা বলবার পর পরিবারকে তিনি এভিডেন্স গুলো দেখিয়েছিলেন, যেটা নিয়ে মিডিয়ার এত প্রশ্ন ছিল, এত প্রশ্ন, কেন এটা হলো না, কেন ওটা হলো না, কেন করলো না। সেসব জায়গার থেকে তিনি বলেছিলেন যে এগুলো যদি বাইরে দেখানো হতো বা এগুলো জানাজানি হতো, তাহলে যে ছিল দোষী বা যারা দোষী হতে পারে, তারা নিজেদের মতো করে আগে থেকে ব্যবস্থা নিতে পারতো। তার প্রকৃত সাজাটা যারা দোষী তারা পেত না, বা যে দোষী সে পেত না। সেখান থেকে এগুলো বলা হয়নি এবং পরিবারকে দেখানো হয়েছে, পরিবার আশ্বস্ত হয়েছে। তারপর পরিবারের অনুমতি নিয়েই তিনি বাইরে এসে বলেছিলেন যে রবিবার পর্যন্ত ডেডলাইন দেওয়া হলো কলকাতা পুলিশকে, কোনো কারণে যদি কলকাতা পুলিশ মানে এই রবিবার পর্যন্ত আশানুরূপ ফলাফল না দিতে পারে বা কেসের সুরাহা না করতে পারে, তাহলে সিবিআই এর কাছে মামলাটি হস্তান্তর হবে। তিনি একটা কথা বললেন যে ওটা রাজি হয়েছিল পরিবার। তাহলে তারপর মঙ্গলবার যখন যে এই বিষয়টি ছিল, যেটি হাইকোর্টে উঠলো এবং তারপর কেস ডায়েরি পড়া হলো, কলকাতা পুলিশের কেস ডায়েরি পড়ে আশ্বস্ত হলেন না বিচারকরা, এবং প্রধান বিচারপতির সাথে সাথে ওখানে ওই মুহূর্তে সিবিআই তদন্তের ডাক দিলেন এবং সিবিআই কে কেস ডায়েরি হস্তান্তর করতে বললেন। তার মানে কোথাও একটা সমস্যা ছিল। এবং যখন এই ঘটনাটি চলছে, এই মামলাটি নিয়ে কথাবার্তা চলছে, কনভারসেশন চলছে অনবরত কোর্টের ভিতরে, আদালত চত্বরে বা কক্ষে, তখন পরিবার গিয়ে ওখানে হাজির হল। মুখ্যমন্ত্রী বাড়িতে গেলেন, তিনি আশ্বস্ত করলেন, তারপরে তারা আবার কোর্টে চলে গেল। এটা তাহলে কেন হলো? সেটা ঠিক আছে, পরবর্তীতে মত চেঞ্জ হতেই পারে, কারণ এই পরিস্থিতিতে একটি মানুষ নিজেকে একই জায়গায় রেখে একই সিদ্ধান্ত নেবে, এটা অসম্ভব। মানে ওটা যে কি জ্বালা আর কি যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছে ওই পরিবারটিকে, ওই মা বাবাটিকে, সেটা ভাষায় প্রকাশ করা যাবে এবং উপলব্ধিও করা যাবে না, এবং এটা নিয়ে বলাটা ধৃষ্টতা ছাড়া কিছুই না। তো মতামত চেঞ্জ হতেই পারে, মতান্তর হতেই পারে, তারা চলে গেছে ওখানে এবং সেটাকে অ্যাটাচ করা হয়েছে মূল কেসের সাথে। এবার যেটা ঘটনা, তিনি যেগুলো বললেন বা তিনি সেগুলোই বলেছেন যেগুলো কলকাতা পুলিশ এখনো পর্যন্ত বলে এসছে বা করে এসছে। তার মানে কলকাতা পুলিশ যতটুকু করেছে তাদের হিসেবে ওটা বেশি করেছে তারা। তো সে বিনীত গোয়েলও তাই বলেছে। তো তখনও পর্যন্ত নিরেট এবং সলিড, সে অন্য কেউ ভুল ধরতে পারে বা দুর্বলতা থাকতে পারে, তাদের হিসেবে তারা সলিড করেছে এবং মুখ্যমন্ত্রীর বয়ানেও সেটা স্পষ্ট। কিন্তু যেই জায়গাগুলো অস্পষ্ট এখনো থেকে গেছে, এই 30 মিনিটের বক্তব্যে মুখ্যমন্ত্রী যেই জায়গাটা বলেননি, সেটা হলো টালা থানার ওই অফিসার যখন ওই ঘটনা শুনে ওখানে গেলেন, তিনি স্বপ্রণোদিত ভাবে কেন খুন এবং ধর্ষণের মামলা করলেন না, এটা এক। দ্বিতীয়ত, প্রিন্সিপাল ওখানে ছিলেন, তিনি বলেছেন প্রিন্সিপালকেও জিজ্ঞাসাবাদ করা হবে, মুখ্যমন্ত্রী এরকম বলেছিলেন, তাকেও করা হতো। 34 জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, 164 জনকে কাজে লাগানো হয়েছিল সিসিটিভি ফুটেজ গুলো দেখানোর জন্য, সব ঠিক আছে। কিন্তু অতদিন চলে যাওয়ার পরেও প্রিন্সিপালকে কেন ডাকা হলো না, যে সব থেকে বেশি দায়িত্বে ছিল? এবং যত স্টুডেন্ট ছিল, যত ফ্যাকাল্টি ছিল, তাদের একটাই দাবি ছিল আন্দোলনে, যে এই প্রিন্সিপালকে সরাতে হবে। তাহলে তাকে কেন প্রথমে ডাকা হয়নি? তাকে দিয়ে কেন খুন ধর্ষণের কেসটা করানো হয়নি, বা সে কেন করেনি? এটা দ্বিতীয় প্রশ্ন, যেটা এখনো থেকে গেছে। তৃতীয় প্রশ্ন,
চেস্ট বিভাগের যিনি এইচওডি ছিলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, সর্বে সর্বা ছিলেন, তাকে এখন সরিয়ে দেওয়া হয়েছে, অরুণব দত্ত চৌধুরী। তিনি তাহলে কেন বললেন সেমিনার হলের পাশে যেই জায়গাটা রয়েছে সেটা সংস্কারের জন্য আমি কোনো রকম অনুমতি দিইনি, অনুমতি দিয়েছে প্রিন্সিপাল? সেটা কেন করা হলো? 3। চতুর্থ, যেই জায়গায় ঘটনাটি ঘটেছে অর্থাৎ ঘটনাস্থলকে কেন সংরক্ষিত করে রাখা হলো না? প্রত্যেকের জন্য খুল্লাম খুল্লা ছেড়ে দেওয়া হয়েছিল। আর খুল্লাম খুল্লা ছেড়ে কি এর জন্যই দেওয়া হয়েছিল যে সেদিন যে তাণ্ডবটা কোনো মতে যাতে ওখানে পৌঁছে যায়, যেটা শেষ পর্যন্ত পৌঁছতে পারেনি? ফ্লোরে ভুল হয়ে গেছিল, মুখ্যমন্ত্রী আজকে তাই বলেছে। এর জন্যই কি খুলে রাখা হয়েছিল? নাকি সিবিআই এর জায়গায় বা তদন্তকারী সংস্থার জায়গায় কোনো সাংবাদিক গিয়ে, কোনো ইন্টার্ন গিয়ে বা কোনো সাধারণ মানুষ গিয়ে ভিডিও করে তাদের মতো করে সব বুঝিয়ে দিবে? তার জন্য এই উত্তরগুলো এখনো অধরা, এই উত্তরগুলো ভীষণ জরুরি। আর সব থেকে বড়, এই যে গুণধর সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল, তাকে কেন এত তোলা তোলা করে বাবা সোনা বলে রাখা হয়েছিল? সেই ইস্তফা পত্র দিল দুটো, একটা আরজি করের প্রিন্সিপাল পদ থেকে আর একটা সরকারি কাজের থেকে। তার আরজি করের প্রিন্সিপালের পদ থেকে যে ইস্তফাটা দিয়েছে সেটা গৃহীত হলো, আর কাজের থেকে যে অব্যাহতি চেয়ে দিয়েছে সেটা গৃহীত হলো। উল্টা তাকে পুরস্কৃত করা হলো, 11 থেকে 12 ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে স্থানান্তরিত করা হলো, পুনর্নিয়োগ করা হলো। হাইকোর্ট যদি হস্তক্ষেপ না করতো তাহলে হয়তো সে ওখানেই বহাল থাকতো, আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হতো। এত সাধু পুরুষকে যখন সিবিআই ডাকলো তাহলে সে কেন গেল না? এবং আজকে চোর ধরার মতো তাকে বিনা নোটিশে তুলে নিয়ে চলে যেতে হলো রাস্তার থেকে। এটা কেন করা হলো? সিবিআই কে এইভাবে কেন তুলতে হলো? কলকাতা পুলিশের এতদিন কেন লাগলো? সবাইকে জিজ্ঞেস করলো, অথচ যে সর্বে সর্বা মূল দায়িত্বে যিনি, যাকে নিয়ে এত অভিযোগ, তাকে কেন জিজ্ঞাসাবাদ প্রথম দিন থেকে করা হলো না? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু মুখ্যমন্ত্রীর জবাবে পাওয়া যায়নি। তবে একটা জায়গা ভীষণভাবে স্পষ্ট হয়েছে, এর আগেও আমি এটা বলেছি আমার কিছু পর্বে, আমাকে গালমন্দও খেতে হয়েছিল। প্রথম দিন যে অডিওটা ভাইরাল হয়েছিল, সেই অডিওর থেকে যে কথাগুলো শুনে বিভিন্ন রকম মিসকনসেপ্টকে এক জায়গায় করা হলো সোশ্যাল মিডিয়াতে, এরকম একটি ছেলে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে, বাঁকুড়ার ছেলে, তাকে অমুক মহাপাত্রর অমুক মন্ত্রীর ছেলে হিসেবে দাগিয়ে দেওয়া হলো, বলা হলো সে লাপাতা, সে নিখোঁজ হয়ে গেছে ঘটনার পরে, এবং পরে দেখা যাচ্ছে ডাক্তাররাই বলছে যে না, তিনি হোস্টেলে আছে এবং তিনি বহাল তবিয়তে কাজ করছে। যেই মন্ত্রীর কথা বলা হয়েছিল তার যে সত্যিকারের ছেলে, সে আদৌ আরজি করে কাজ করে না। তার মানে ওটা থেকে তো এরকম একটা মিসকনসেপ্ট তৈরি হয়েছে, সেটা ইচ্ছাকৃত তৈরি করা হলেও হতে পারে। পরবর্তীতে আর একজন লেডি ডক্টরের কথা যখন আসলো, তার সামনে একজন পুলিশ তার বাবাকে দেখাতে এসেছিল এবং পুলিশের দুটো ফোন আসে, ওই ফোন শুনে লেডি ডক্টরের মনে হয় তিনি পুলিশে কাজ করেন, এবং তাকে জিজ্ঞেস করাতে পুলিশ বললো হ্যাঁ আমি এই তদন্তের টিমেই রয়েছি, সঞ্জয় তো কেবলমাত্র মানে একটা দালাল, বাকিরা আছে। যে তদন্তকারী অফিসার, মুখ্যমন্ত্রী আজকে নিজে যখন বলে দিল ডোরিনা ক্রসিং এ দাঁড়িয়ে যে তদন্তের স্বার্থে এগুলো বাইরে বলা যায় না, আর যদি বলা হয় তাহলে প্রকৃত দোষীরা তারা তাদের মতো সুরক্ষা কবচ নিয়ে নিতে পারে, তাহলে ওই পুলিশটা এতটা বোকা, তার অভিজ্ঞতার এতটা মানে অভাব যে সে ওই ডাক্তারের সামনে বলে দিল ওই কথাটা। এটা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয়, পরবর্তীতে যে ভয়ানক ভাইরাল যেটা হয়েছিল, যে অডিওটা, যেখানে যে নৃশংসতার পরিচয় ওখানে বর্ণনা করা হয়েছিল, মেয়েটিকে যেভাবে মারা হয়েছিল বলা হয়েছিল, যেটা শুনে মানুষ মানে ক্ষোভে ফেটে পড়েছিল, সেটাই কি উদ্দেশ্য ছিল? কারণ বিবরণ শুনে কিছু ক্ষেত্রে কিন্তু মনে হয় যে ক্ষোভ যেটা সঞ্চার হচ্ছে ভিতরে, যেটা নিয়ে মানে আমি বলেছিলাম না একটি পর্বে যে আমার যে কাছের মানুষটি আমাকে প্রথম বলে এটা, এবং সে যখন বলছিল সে ফুঁসছিল এবং ফুসে ফুসে বলছিল এই মুখ্যমন্ত্রী একজন মহিলা, সে এটা কি করে টলারেট করলো, তার কোনোদিন ভালো হবে না। তার মানে এটাই কি উদ্দেশ্য ছিল, যে এরকম যাতে একটা ক্ষোভের সঞ্চার হয়, যেটা নিয়ে রাজনীতি করা যায়, গদিচ্যুত করা যায় মমতা ব্যানার্জিকে, যেটা নিয়ে বিজেপি বারবার বলছে যে এখন একটাই দাবি, আগে যত দাবি ছিল আরজি কর নিয়ে সেগুলো তো আছে, সেগুলোকে সরিয়ে দাও বা পূরণ হয়ে গেছে, এবার একটাই দাবি মমতা ব্যানার্জিকে সরিয়ে দাও। এগুলো কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করা হচ্ছিল? আর এটা করা হচ্ছে বলেই আজকে মমতা ব্যানার্জি নেমেছে রাস্তায়, এটা স্পষ্ট। এবং প্রত্যেককে তার দলের যারা সৈনিক রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ব্লক থেকে পৌরসভাগুলোর ওয়ার্ডে ওয়ার্ডে সবখানে এটা নিয়ে প্রতিবাদী মিছিল করতে, তারপর ধর্ণা মঞ্চ করতে। এবং তিনিও পাল্টা ডেডলাইন দিয়েছেন আবার সিবিআই কে, যে রোববার আমরা যেহেতু বলেছিলাম কলকাতা পুলিশ পারলে পারবে না, সিবিআই কে দেওয়া হবে, তাই সিবিআই কেও তিনি বলেছেন যে এই রবিবারের মধ্যে করতে হবে, মানে যখনও পর্যন্ত তৃণমূলের আন্দোলন কিন্তু চলছে, যা সময় দেওয়া হয়েছে বা শিডিউল করা হয়েছে এসব আন্দোলনে। তবে যে যেটাই বলুক, কোথাও গিয়ে আজকে খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল বিলকিস বানু বলুন বা অনিতা দাওয়ানের
যারা পরিবার রয়েছে এখন তারা বলুন, বা এই যে নির্যাতিতা রয়েছে বা তিলোত্তমা অভয়া যিনি রয়েছেন আরজি করে তার মা বাবাকে বলুন, আজকে কেন জানি মনে হচ্ছিল তাদের হাতে একটি করে দাড়িপাল্লা দিলে খুব ভালো হতো। তারা মেপে দেখতো কারটা বেশি ভয়ানক অন্যায় হয়েছে আর কারটা কম হয়েছে তুলনামূলকভাবে। তার কারণ এটাও একটা বাস্তব ঘটনা যে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে কলকাতার রাজপথে দাঁড়িয়ে অন্যায়ের জাস্টিফিকেশনের বিরুদ্ধে আরেকটি অন্যায়ের বিচার তুলে ধরছিলেন। কোনটা বেশি কোনটা কম সেটা কোনোভাবেই কাম্য না। তার কারণ আমি যে প্রশ্নগুলো বললাম যে টালা থানার যে অফিসার সে প্রথমে ঘটনাস্থলে গিয়ে কেন ধর্ষণ এবং খুনের মামলা রুজু করলো না, সেটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, প্রিন্সিপালকে কেন জিজ্ঞাসাবাদ তখনো পর্যন্ত করা হয়নি। আজকে বাধ্য হয়ে প্রিন্সিপাল যখন সিবিআই এর ঘেরাটপে যায়নি, তার জিজ্ঞাসাবাদে সে সাড়া দেয়নি, তাকে আজকে তুলে নিতে হয়েছে রাস্তা থেকে। এটা কেন? প্রিন্সিপালকে কেন ওখান থেকে সরিয়ে আবার পুনর্বহাল করা হলো, কেন পুরস্কৃত করা হলো? এটা তিন। চতুর্থ, চেস্ট বিভাগের যিনি এইচওডি ছিলেন, যাকে সরিয়ে দেওয়া হয়েছে অরুণব দত্ত চৌধুরী, সে বলছে যে সংস্কারের কাজ যেটা রয়েছে সেমিনার হলের পার্শ্ববর্তী জায়গাগুলোতে করা হচ্ছে সেটা তিনি পারমিশন দেননি, প্রিন্সিপাল দিয়েছেন। কেন দিলেন? জায়গাটিকে তো প্রমাণের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। যখন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে বলছে ফাঁসি চাই দোষী, তাই দোষীর ফাঁসি যাতে বা যেটা মানে চরম দণ্ড সেটা যাতে সে পায়, সেটার জন্য তো সংরক্ষিত করে রাখা উচিত ছিল প্রমাণগুলো। তাহলে কেন সেটা করা হলো, কেন ভাঙা হলো? অথচ এইচওডি বলছে সে করেইনি, এটা সে জানেই না, সে বলেইনি, প্রিন্সিপাল বলেছে। তাহলে এই প্রিন্সিপালকে এত খুল্লাম খুল্লা কেন ছেড়ে দেওয়া হয়েছিল? এবং সবার শেষ প্রশ্ন, ঘটনাস্থলকে সংরক্ষিত না করে দেদার যাতায়াতের জন্য ওটাই গড়ের মাঠ কেন রাখা হয়েছিল? এই প্রশ্নগুলোর কিন্তু জবাব মেলা ভীষণ জরুরি। আর এগুলোরই যদি জবাব মেলে তাহলে সমস্যারও সমাধান হয়ে যাবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।